বৈঠকে সবাই স্বাভাবিক থাকলেও বধূ বেশে বসে থাকা তনয়ার মনে জাগলো কৌতূহল। বিস্মিত চোখে তাকালো পর্দার অপর প্রান্তে থাকা ব্যক্তির পানে, কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে না। পরি তবুও দেখার চেষ্টা করছে ঘোমটার ফাঁকে, কিন্তু সে ব্যর্থ। পরি কি ভুল শুনলো? যদি সঠিক শুনে থাকে তাহলে বাকি সবাই এত স্বাভাবিক কেন? কিছু কি হয়েছে? মাথা ঘুরে উঠল পরীর। চেয়েও শান্ত থাকতে পারছে না। ওদিকে কবুল বলার জন্য বারবার তাড়া দিচ্ছে কাজী সাহেব। পরি রয়েছে অন্য ধ্যানে। ঘুর কাটছে না কিছুতেই। অনেকক্ষণ ধরেই বসে আছে কবুল বলাতে অনেকক্ষণ ধরেই বসে আছে কবুল বলতে কারোর কথা পরীর কানে অব্দি পৌঁছায়নি। শেষে আফতাব দিল ধমক। সব মেয়েরা থেমে গেল। পরি চমকে উঠে বাবার দিকে তাকালো। আফতাব গম্ভীর স্বরে বলল, এত দেরি করছো কেন পরি? তাড়াতাড়ি কবুল বলো। পরপর কয়েকবার ডুব গিলে পরি ৩ কবুল পরে ফেলে, কিন্তু শরীরের বর আর ধরে রাখতে পারল না পরি। ডলে পড়ে কুসুমের গায়ে। পরির গোমটা আরো টেনে দিয়ে কুসুম জাপটে ধরে পরিকে। কুসুম জোরেই বলে উঠল, পরি আপা, আপনার কি হয়েছে? সামনের পর্দাটা সরিয়ে ফেলা হলো। আফতাব মহিলাদের সব সামলাতে বলে কাজীকে নিয়ে চলে গেল। পরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এই মুহূর্তে ঘরে নিয়ে যাওয়া দরকার পরীকে। বৈঠকে আর মহিলাদের থাকা সম্ভব নয়। মেয়ের খবর শুনে মালা দৌড়ে এলো। কয়েকবার ডাকলো পরীকে, কিন্তু পরী সাড়া দিল না। শায়ের এখনো আগের মতোই বসে আছে, দৃষ্টি তার নত অবস্থায়। মালা শায়েরকে আদেশ দিলেন মালা শায়েরকে আদেশ দিলেন পরীকে নিজের ঘরে দিয়ে আসতে। আদেশ পেয়ে শায়ের উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তারপর অন্দরে পা ফেলল। অনেকগুলো বছর পর এই প্রথম আফতাব ব্যতীত কোনো পুরুষ অন্দরে পা ফেলেছে। কুসুম আগে আগে গিয়ে পরীর ঘর দেখিয়ে দিল। সিঁড়ি বেয়ে দোতলার একেবারে কোণার ঘরটা পরীর। পালঙ্কের উপর পরীকে শুইয়ে দিয়ে শায়ের কক্ষ ত্যাগ করল। কুসুম আর মালা রইল সেখানে। নূরনগর গ্রামের প্রতিটা মানুষ আজ পরীকে নিয়ে কথা বলতেছে। ৪ গ্রামের জমিদার আফতাব, ধন সম্পদ কম নেই তার, যেন এক রাজা। আর মেয়েগুলো দেখতে রাজকন্যার থেকে কম নয়। সোনালি আর রূপালীর থেকেও বেশি সুন্দর পরী। এমন সোনাবরণ মেয়ের বিয়ে হলো শেষে এক সামান্য কর্মচারীর সাথে। এটা কেউই মানতে পারছে না। কোথায় রাজকন্যা আর কোথায় প্রজা? আফতাবের এমন সিদ্ধান্ত মানতে পারছে না গ্রামবাসীরা। শায়ের ছেলে হিসাবে খারাপ না, সবাই ভালো জানে তাকে। কিন্তু তাই বলে জমিদার কন্যাকে বিবাহ করার যোগ্যতা ওর নেই। বড় মেয়ে তো নিজের কপাল নিজেই পুড়িয়েছে, আর ছোট মেয়ের কপাল আফতাব পোড়ালো। গোবরে পদ্মফুল মানায় না। বাইরে সবাই নানা ধরনের কথা বললেও জমিদার বাড়ির আঙ্গিনায় আসতেই সবার মুখ বন্ধ হয়ে যায়। থমথমে পরিবেশ। কারো মুখে কথা নেই। শেখর না আসাতে এমনিতেই আফতাব বেশ চটে আছে। এখন কেউ ভালো কথাও আফতাবের সামনে বলতে পারছে না। সব কথাই তেতো লাগছে তার কাছে। এমনকি নিজের ভাই আখিরকেও অসহ্য লাগছে। জ্ঞান ফিরেছে পরীর। চোখ মেলে আশেপাশে তাকিয়ে পরী বুঝতে পারল সে নিজের ঘরে আছে। তাহলে কি পরী এতক্ষণ স্বপ্ন দেখছিল? পরী চট করে উঠে বসল। ঘরে কুসুম ছাড়া আর কেউই নেই। তাই কুসুমকে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এলাম কুসুম? আমি তো বৈঠকে ছিলাম। আর তখন পরী একটু থামলো, তারপর বলল, বিয়ে কি হয়ে গেছে? কন কি আপা, আপনার মনে নাই? আপনি তো কবুল কইয়া হুঁশ হারাইলেন। আর বিয়েটা কার সাথে হইছে? আপনি দেখি সব ভুইলা গেছেন। শায়ের বাইয়ের লগে আপনার বিয়ে হইছে। তাহলে শহরের ওই ছেলেটা কোথায়? কুসুম থামলো, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানি না আপা, আমরা সবাই এই তো বরের অপেক্ষা করতেছিলাম। দেরি দেইখা শায়ের বাই তো লোক পাঠাইছিল। সেই লোকগুলা শহরে গিয়া ফিরাইছে, তাও বরযাত্রী আহে নাই। শহরের বাবু বাড়িতে যাইয়াও কাউরে পায় নাই। এখন কি হইব? হ্যার লাগিয়া বড় কর্তা শায়ের বাড়ির লগে আপনার বিয়া দিল। ওরা গেল কোথায়? হঠাৎ করে তো কোনো মানুষ উধাও হয়ে যায় না। কি জানি, গতকাল তো শায়ের বাই সহ আরো মানুষ যাইয়া দেখা করে আইল। অহন কই আছে কে জানে। তই একখান কথা কই, শহরের পোলাডারে আমার ভালো লাগে নাই। হ্যার লগে বিয়া হয় নাই শুকুর করেন। হ্যাঁ করে নিয়ে ভাববেন না। কোথায় যাইব? বড় কর্তা একবার ধরতে পারলে মাইরা ফেলবো। জমিদারের লগে রসিকতা? পরি আর কথা বাড়ালো না। হাঁটু মুড়ে ওখানে বসে রইল। কিছুক্ষণ বাদেই মালা আর জেসমিন আসলো। মালা কুসুমকে বলল পরীর কাপড় গুছিয়ে দিতে। পরি বলে উঠল, কাপড় গুছাবে মানে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি। পালঙ্ক থেকে নেমে পরি বলল, কিন্তু আম্মা, উনি তো আমাদের এখানেই থাকে। আমরা এখানেই থাকি। মালা জবাব না দিয়ে কুসুমের সাথে পরীর কাপড় গুছাতে লাগলেন।
জেসমিন এগিয়ে এসে পরীর হাত ধরে বললেন, এখন সায়ের এই বাড়ির জামাই পরী, তার আর এখানে থাকা চলব না। লোকে কি বলবে তখন? তাই তোমারে নিয়া যাইব এখনই। অনেক দূরের পথ পরী। তোমার গয়না সব খুলো আর শাড়ি বদলাও। পরী কিছু বলতে চাইল, কিন্তু জেসমিন বলতে দিল না। নূরনগর থেকে ৭ গ্রাম পার হয়ে নবীনগর, অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পরীকে। পথে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে, তো গয়নাগুলো লুটে নিবে। তাই জেসমিনের গয়নাগুলোর একটা ব্যাগে ভরে মালার কাছে দিল। মালা সেগুলো পরীর জামা কাপড়ের মধ্যে লুকিয়ে দিল। মায়ের কথা মতো পরী বেনারসি খুলে সুতির শাড়ি পরল। মালা পরীর মাথায় ওড়না পেঁচিয়ে নেকাবের মতো বেঁধে দিল। তারপর গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলে, চাদর খুলবি না, বাইরে ঠান্ডা অনেক। আম্মা, আমাকে বিদায় করার এত তাড়া আপনার? মালার বুক কেঁপে উঠল। মেয়ে তার দিকে আঙ্গুল তুলছে। পরী কি জানে না যে ওকে বিদায় দিতে কতখানি কষ্ট হচ্ছে মালার? জানলে এই প্রশ্ন করত না। মালা জবাব দিল না। পরীর হাত ধরে নিচে নেমে এলেন। পরী নিচে এসেই জুম্মানকে খুঁজতে লাগলো। আজ সারাদিন সে দেখেনি ছোট ভাইটাকে। সবার মাঝে জিজ্ঞেস করতেও পারেনি। এখন যাওয়ার সময় তো জিজ্ঞেস করতেই পারে। পরী মুখ ফুটে কিছু বলার আগেই জুম্মান এসে হাজির। বাইকে কাছে টেনে পরী বলে, কোথায় থাকিস তুই? আজ আমার সাথে দেখা করলি না কেন? তোমারে দেখলে আমার কান্না পায় আপা। আমারে ছাইরা চইলা যাইবা? বলতে বলতে কেঁদে ওঠে জুম্মান। পরী বলে, কাঁদিস না জুম্মান, আমি আবার আসবো। তুই আমাকে আনতে যাবি কিন্তু। জুম্মান মাথা নাড়ে। পরী বিদায়ের সময় যেন কাঁদা ভুলে গেছে। বাড়ির বাকি সবাই একই অবস্থা। বিয়েটা উলটপালট হওয়াতে কারোর বিস্ময় এখনো কাটেনি। কিসের কান্নাকাটি? পরীর চোখে জল ফেললো রূপালীর কোলের নবজাতক শিশুটিকে কোলে নিয়ে। অল্পদিন ধরে সে দুনিয়ার আলো দেখেছে। পরী চেয়েছিল নিজে লালন পালন করবে, কিন্তু তা আর হলো না। সবার থেকে বিদায় নিল পরী। মায়ের হাত ধরে বাইরে পা দিল। যেই ঘর ওর নিজের ছিল, আজ সেই ঘর থেকে বঞ্চিত হলো সে। আজকের পর থেকে নিজের বাড়িতে মেহমান হিসেবে আসতে হবে পরীকে। কথাটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে পরীর। গরুর গাড়ি দাঁড় করানো। সেখানে যেতেই হুঁশ ফিরল পরীর। শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মালার চোখের পানিও বাঁধ সাধল না। মেয়েকে কিছুক্ষণ আলিঙ্গন করে গাড়িতে তুলে দিল। গাড়ি চলতে শুরু করলো। কেউই যাচ্ছে না পরীর সাথে, শুধু সায়ের আর পরী। গাড়ির ভেতরে হারিকেন জ্বলছে। রাত বাড়ছে বিদায় কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। শিয়াল কুকুর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে গরুর পায়ের শব্দ। সায়ের গম্ভীর হয়ে বসে আছে। পরীর থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে। একবারও তাকায়নি পরীর দিকে। দেখে মনে হচ্ছে কিছু ভাবছে সে। পরী এতক্ষণ ধরে সায়েরকে দেখে চলছে। এই মুহূর্তে ওর স্বামীর মাথায় কি চলছে তা জানা দরকার। কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না পরী। কিছুক্ষণ ইতস্তত করে বলেই ফেলল, আপনি কি কিছু ভাবছেন? এতক্ষণ পর পরীর দিকে তাকালো সায়ের। অন্যমনস অন্যমনস্ক ছিল বিধায় পরীর কথা তার কানে গেল না। সে বলল, কিছু বলবেন? বললাম, আপনি কেন বিয়েতে রাজি হলেন? আমাকে দেখলেই তো ১০ হাত দূরে যেতে বলতেন। এখন কেন বিয়ে করলেন? আপনার বাবা বলেছে তাই। আব্বা বলল আর আপনি রাজি হয়ে গেলেন। আমি তো আপনাকে বলেছি যে আপনার বাবা আমার যতটুকু করতে বলেন আমি ঠিক ততটুকুই করি। আপনাকে বিয়ে করতে বলেছে তাই করেছি, না হলে করতাম না। শেষ কথায় অপমানিত বোধ করল পরী। কুসুমের মুখে শুনেছে কত ছেলেরা নাকি পরীর জন্য পাগল, অথচ এই ছেলেটাকে দেখো। পরীর রাগ করে মুখ ঘুরিয়ে নিল। সে আর কোনো কথা বলল না। দুহাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে পরী। এত রাত অবধি জেগে থাকা সম্ভব নাকি? আরো কতদূর কে জানে। সায়ের জেগে আছে। পরীর দিকে তাকিয়ে রইল একবার। এখনো মুখটা দেখা হলো না। একেবারে আড়ালে সৌন্দর্য নিয়ে ভাবছে সায়ের। কেমন দেখতে মেয়েটি? লোকজনের মুখে বলা চেহারা থেকে বাস্তব চেহারা কি বেশি মাধুর্যময়? একটু অপেক্ষা করলেই দেখতে পাবে সায়ের। মধ্যরাতে গাড়ি থামলো নবীনগর। বাকি পথটুকু হেঁটেই পাড়ি দিতে হবে। তবে সমস্যা হলো পরী। সে এখনো ঘুমাচ্ছে। এবার কিভাবে ডাকবে সায়ের? সেই চিন্তায় গামছে সায়ের। অস্বস্তিকর লাগছে ওর। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে উপায় খুঁজতে লাগলো। কিন্তু কপাল খারাপ যে কোনো উপায়ান্তর না দেখে সায়ের নিজেই ডাকলো পরীকে। শুনছেন? এবার উঠতে হবে। চোখ মেলে তাকালো পরী। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? আমরা পৌঁছে গেছি, নামতে হবে। পরী নামলো গাড়ি থেকে। সায়ের ব্যাগ হাতে নিয়ে হাঁটা ধরল। পরীর ঘুম ভাব কমেনি, ডুলছে আর হাঁটছে। সায়ের তা খেয়াল করে বলে, এভাবে হাঁটলে পড়ে যাবেন তো, হাত ধরে হাঁটবেন।
থমকে দাঁড়িয়ে পরি বলে, আমি পারবো। আপনার হাত ধরতে যাব কেন? বাকি জীবন তো আমার হাত ধরেই কাটাতে হবে। তাহলে আজকে না হয় বাদই দিলাম। বাকি জীবন আপনার হাত ধরবো। সায়ের আর কথা বলল না, পরিও হাত ধরল না। কিছুক্ষণ হেঁটে ওরা একটা বাড়িতে পৌঁছালো। অন্ধকারে ঠিক বুঝলো না পরি কিছু। বাড়িটা কেমন দেখতে তাও আন্দাজ করতে পারল না। তবে উঠোনে দাঁড়িয়ে একটা বুঝলো যে এখানে বেশ কয়েকটা ঘর আছে। সায়েরের পিছু পিছু পরি একটা ছোট ঘরের সামনে গেল। দরজায় কয়েকবার টোকা দিল সায়ের। ভেতর থেকে আওয়াজ এলো, কেডা রে? এত রাইতে দরজায় গুতায় কেডা? সায়ের জবাব দিল, ফুপু, আমি শেহরান। একটু পরে একজন 50-এর বেশি বয়স্ক মহিলা হারিকেন হাতে দরজা খুলল। সায়েরকে দেখে সে খুশি হয়ে বলে, এত রাইতে কই থেকে আসলি? ফুপু বলতে বলতে সায়ের ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো। মহিলাটি হারিকেন উঁচিয়ে পরীকে দেখে বলে, এই ছুরিটা কেডা? পরী অবাক হলো মহিলার কথা শুনে। কিন্তু কিন্তু পর মুহূর্তে থমকে গেল। কারণ সায়ের জবাব দিয়েছে, আমার বউ। বউ, ২ অক্ষরের শব্দটি সম্পূর্ণ নতুন পরী আর সায়েরের কাছে। পরী আজ কারো বউ। তাকে কেউ বউ বলে পরিচয় দিচ্ছে। শীতল স্রোত বইছে যেন শরীরে। পরী সায়েরের থেকে একটু দূরে দাঁড়ানো। মহিলাটি দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। মধ্যরাতে কেউ যদি এসে বলে আমি বিয়ে করেছি, তাহলে তো অবাক হওয়ার কথা। মহিলাটি দরজা ছেড়ে বের হয়ে এসে পরীর সামনে দাঁড়ালো। হারিকেনের মুখের ওপর ধরে দেখার চেষ্টা করলো। তারপর বলল, বউ? হ্যাঁ রে শেহরান, তুই মজা করস নাকি? এত রাতে কেউ মজা করে? আমার ঘরের চাবি দাও। এত রাইতে বউ পাইলি কই? কার বউ লইয়া আইছস? মাঝরাতে ঘুম ভাঙছে তো তাই উল্টাপাল্টা বকছ। চাবি দাও, আমি আমার বউ নিয়ে ঘরে যাই। সায়রের মুখে বারবার বউ শুনতে লজ্জা বোধ করছে পরি। তবে এখন তার কিছু বলার বা করার নেই। তাই চুপ করে দাঁড়িয়ে আছে সে। ফুপু আবার বলে উঠল, আরে থাম, বউ কি এমনি ঘরে যাইব নাকি? নিয়ম আছে না? রাত দুপুরে আবার কিসের নিয়ম ফুপু? এখন সবাই ঘুমাচ্ছে, কাল সকালে যা করার করো। ফুপু শুনল না, দৌড়ে উঠোনে চলে গেল। হাঁক ছেড়ে ডাকতে লাগলো সবাইকে। পরি বরকে গেল মহিলার কাণ্ডে। সে চিৎকার করতে করতে বলল, ওরে কেডায় কোথায় আসস রে? হক গলে বাহির হ। শেহরান বউ লইয়া আইছে। ওরে হেরো না, আকবর, আবুল, বাবুরে। কানে হাত চেপে ধরে পড়ি। এই মহিলার গলার আওয়াজ, কান দুটোই না নষ্ট হয়ে যায়। এ কোথায় এসে পড়ল ও? বিস্ময় কিংকর্তব্য বিমর পড়ে। ওদিকে ফুপু ডেকেই চলছে। জনাত জনাত করে দরজা খোলার আওয়াজ শোনা গেল। ৩ জন দম্পতি বের হয়ে এলো আলো হাতে নিয়ে। হাই তুলতে তুলতে হেরোনা নামের মহিলাটি এসে বলে, আরে খুশি না আপা, এত রাইতে চিল্লাও কেন? ডাকাত পড়ছে নাকি? হুদা আমি কি চিল্লাই? দেখ শেহরান বউ নিয়ে আইছে। হেরোনা চমকে ওঠে খুশির কথায়। সায়ের বিয়ে করেছে, তবে তিনি এতে বেশ খুশি হলেন। বাসুরের ছেলেকে এমনিই তিনি অপছন্দ করেন। বাবা মা মারা যাওয়ার পর সবই সায়েরকে এড়িয়ে চলে। হেরোনা তো দেখতেই পারে না। তার উপর হেরোনার বড় মেয়ে চম্পা সায়ের বলতে পাগল। সায়ের এই বাড়িতে আসতোই না। বছরে ২-৩ বার আসে, তাও খুশি না ফুপুর কাছে। হেরোনার চিন্তায় ছিল কিভাবে সায়েরের থেকে মেয়েকে সরাবে। এখন দেখছে মেঘনা চাইতেই জল। সে উকি দিতে দিতে এগিয়ে গেল পরীর দিকে। মুখ বেঁচে বলে, কই দেখি দেখি, এতিম পোলারে মাইয়া দিল কেডা? সায়ের চুপ করে রইল। এটা নতুন কিছু না, সহ্য হয়ে গেছে এসব। ছোট থেকেই শুনে আসছে সে। কুসিনা ধমক দিয়ে বলে, চুপ থাক, আগেও করে গড়ে নেওয়ার ব্যবস্থা কর। থালাই কইরা কাদামাটি লইয়া আয়, বউ ঘরে তুলতে হইব। হেরোনা মুখ ঘুরিয়ে মেজোজা রিনাকে বলে, তুই যা, আমি চৌকি নিয়ে আহি। পরি সব কথাই শুনছে। এদের ব্যবহার ওর ভালো লাগছে না। এভাবে কষ্ট দিয়ে কথা বলার কি আছে? রাগ হচ্ছে হেরোনার উপর। রিনা একটা থালাতে করে ভেজা কাদা নিয়ে এসে উঠোনে রাখে। হেরোনা 2টো চৌকি এনে রাখলো তার সামনে। খুসিনা সায়েরকে উদ্দেশ্য করে বলে, এই স্যামরা, বউ লইয়া এখানে খাড়া আয়। সায়ের বুঝতে পারল এরা তাকে ছাড়বে না। তাই সে পরীর কাছে গিয়ে বলে, চলুন, না হলে এরা শান্ত হবে না। কি বউর লগে গুজুর গুজুর করস? হাত ধইরা আন। সায়ের হাত ধরল পরীর। তারপর এসে দুজনে 2 চৌকির উপর দাঁড়ালো। কুসিনা একটা বালতি করে খানিকটা খেজুরের গুড় এনে বলে, ও নতুন বউ, মুখ খোলো দেখি, মিডা খাও, তাইলে মিডা মিডা কথা কইবা। পরী নেকাব খুলল না। সামনে 3 জন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। পরী সায়েরের দিকে তাকাতেই সে বলল, আমি ছাড়া আমার বউয়ের মুখ কোনো পুরুষের দেখা নিষিদ্ধ ফুপো।
মনে হয় আসমানের পরি ধইরা আনছে, যে অন্য কেউ দেখলে লইয়া যাইব। কথাটা বলেই খিলখিল করে হাসতে লাগলো হেরোনা। সাথে রিনাও যুক্ত হলো। সায়ের মুচকি হেসে বলল, আসমানের পরি কিনা জানি না, তবে সে এখনো আমার ঘরের পরি, বুঝলেন? হাসি বন্ধ করলেন ওনারা। খুশিনা বললেন, তোরা ঘরে যা, আমি বউ নিয়ে পরে যামো। হেরোনা চলে গেলেও রয়ে গেল রিনা। আকবর আবুল বাবু নিজ ঘরে চলে গেল। খুশিনা গুড় খাওয়ালো না। পরীকে বলে, ও বউ, এই কাদায় পা দাও দেখি। পরী তাই করল, কাদাতে পা ডুবিয়ে দিল। রিনা পা ধুইয়ে দিল। তারপর সায়েরকে ওর ঘরের চাবি দিল খুশিনা। পরীকে সাথে নিয়ে পাশের ঘরে গেল সায়ের। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে ওরা। খুশিনা এসে হারিকেন দিয়ে গেল। আলোতে পরী অস্পষ্ট দেখতে পেল ঘরটার ভেতরটা। ঘরের একপাশে একটা পালঙ্ক, তবে বেশি বড় নয়। দুটো জলচৌকি আর একটা ছোট আলমারি। ঘরের বেশিরভাগ জায়গা খালি। ঘরটা যে সম্পূর্ণ টিনের তাও বুঝলো পরি। সায়ের একপাশে ব্যাগ রেখে বাইরে চলে গেল। পরি আবার পুরো ঘরে চোখ বুলায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হবেই বা না কেন? হুসিনা কয়েকদিন পর পর ঘর পরিষ্কার করে। অপরিষ্কার জায়গা সায়ের একদম পছন্দ করে না। নিকাবটা এবার পরি খুলল। মাথার ওড়নাটা খুলতেই পিঠে ছড়িয়ে গেল ঘন চুলগুলো। পরনের শাড়িটা ঠিক করতে করতে খেয়াল করলো সে বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। তীব্র সেই ঘ্রাণ অনুসরণ করে পরি জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জানালার পাশে একটা বেলি ফুল গাছ লাগানো, তাতে অনেক ফুল ধরেছে। জানালার গ্রিল ধরে পরি সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল। কম্বল আর বালিশ নিয়ে ঘরে ঢুকলো সায়ের। পরীর দিকে প্রথমে চোখ গেল তার। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পরি। সায়ের কথা না বলে পালঙ্কের ওপর বালিশ আর কম্বল রাখলো। আল্লাহ, ওইখানে কি করো নতুন বউ? পরি চমকে পিছন ফিরে তাকালো খুসিনার দিকে। সায়ের নিজেও তার ফুপুর দিকে তাকালো। কিন্তু খুসিনার মুখ থেকে টু শব্দটিও বের হলো না। সে একদানে পরীর দিকে তাকিয়ে আছে। ফুপুর বাবান্তর না দেখে তার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো পরীর দিকে। জোরে বলতে না পারলেও বিড়বিড় করে সে বলে উঠল, মাশাআল্লাহ। খুসিনা ভাবল সে বোধহয় স্বপ্ন দেখতেছে। তার শায়েরের জন্য এত সুন্দর মেয়ে আল্লাহ রেখেছেন, এটা তিনি কল্পনাও করতে পারেনি। পরীর দিকে দৃষ্টি রেখে তিনি এগিয়ে গেলেন। থুতনিতে হাত রেখে বললেন, আমার সেহরান এত সুন্দর বউ আছে। চান্দেল্লাহান চেহারা। ও সেহরান, তোর ভাগ্য যে বালা। তা এতদিন বুঝি নাই রে। স্বামী নিয়া সুখী হও মা। আমার সেহরান বড় বালা গো নতুন বউ। পরি শায়েরের দিকে তাকালো। সে এখনো চোখের পলক ফেলতে পারেনি। মনে হচ্ছে চোখের পলক ফেলতে গেলে পরি উধাও হয়ে যাবে। শায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আড়ষ্ট হলো পরি। মাথা নিচু করে ফেললো তখনই। খুশিনা বলল, হলদির ঘ্রাণ এখনো গায়ে আছে তো। এই রাইত বিরাইতে জানালার দ্বারে কি করো? তেনারা আশেপাশে আছে গো। রাইতের বেলা বুঝি বাইরে যাও? খুশিনা বিদায় নিয়ে ঘরে চলে গেল। শায়ের জানালা বন্ধ করে দিল। এখন ও কি করবে ভেবে পাচ্ছে না। উসখুস লাগছে। নতুন বিয়ে করলে কি সবাই এরকম অস্বস্তিকর অবস্থায় পড়ে? আগে তো পরীর সাথে কথা বলতে এরকম হতো না। আজ বউ বলে কি এরকম হচ্ছে? কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। চোখ মেলল সে। পরী পালঙ্কের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। শায়ের বলল, আপনার বাবার মতো এত ঐশ্বর্য নেই আমার। জানি না আপনাকে ঠিক কতটা ভালো রাখতে পারবো। তবে আপনাকে ভালো রাখার সব রকম চেষ্টা করব আমি। এখন ঘুমিয়ে পড়ুন। পালঙ্কের ওপর উঠে বসে পড়ি। কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু সায়ের জলচৌকিতে বসে রইল। পরি ভাবল, বাকি রাতটুকু কি সায়ের ওভাবেই কাটাবে নাকি? শীত অনেক, কষ্ট হবে তো। কিন্তু এ কথা মুখ ফুটে পরি বলতে পারে না। আজ লজ্জায় মুখের কথা আটকে আসছে বারবার। সকালে বেশ দেরি করে ঘুম ভাঙে পরীর। আড়মোড়া ভেঙে উঠতেই পাশে তাকালো, সায়ের নেই। জলচৌকি ফাঁকা। কখন ঘুম থেকে উঠল সে। পালঙ্ক থেকে নেমে বাইরে আসতে যেও থেমে গেল পরি। না জানে বাইরে কতজন পুরুষ আছে। পরে আর যাওয়া হলো না। তাই চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর একদল মহিলা এলো ঘরের মধ্যে। পরি চট করে দাঁড়ালো ওনাদের দেখে। মহিলাগুলো পরীকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। একজন বললেন, আমাগো সেহারানের কপাল গো, মেলা সুন্দর বউ পাইছে। সেহারান রে দইরা আনতো দেখি, পাশে খাড়াইলে কেমন দেখায়। হ্যাঁ তো কামে ব্যস্ত গো, বউ লুকাইতে বেড়া দিতাছে। কলপাড়া বেড়া দিছে। আর এখন নিজের ঘরের পাশে বেড়া দিতাছে। সুন্দর বউ বইলা কথা। দুজন মহিলা হাসতে হাসতে বের হয়ে গেল। একটু পর তারা শায়েরকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলো।
ধাক্কা দিয়ে পরীর দিকে পাঠিয়ে দিল। সায়ের কোনো রকমে পরীর গায়ে পড়া থেকে বেঁচে গেল। নিজেকে সামলিয়ে সে পরীর পাশে দাঁড়িয়ে বলল, তোমরা এখন যাও তো, অনেক হইছে এবার, যাও। হাসির তোর যেন বাড়ল সবার। একজন বললেন, বুঝেছি তো, বউ লইয়া এখন একলা থাকতে চাও, তা বালা কইরা কইলেই পারো। একজন ধাক্কা দিল পরীকে। পরী গিয়ে পড়ল শায়েরের ওপর। পরবর্তী ধাক্কা দেওয়ার আগেই শায়ের এক হাতে পরীকে জড়িয়ে ধরে ঘুরিয়ে এনে বলে, তোমরা যাবে? এত রসিকতা আমার বউ পছন্দ করে না। যাও তো। হাসি তামাশা করতে করতে সবাই চলে গেল। শায়ের এখনো পরীরকে আগের মতোই ধরে রেখেছে। খেয়াল হতে শায়ের সরে দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন, আপনাকে বাঁচাতে আপনাকে ছুতে হয়েছে। আর কখনোই তা হবে না। আসলে ওনারা মজা করেছিলেন, কিছু মনে করবেন না। পরী ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। শায়ের পরীকে নিয়ে কলপারের দিকে গেল। পরী দিনের আলোতে চারদিক চোখ বুলাতে লাগলো। শায়ের তার ছোট্ট ঘরের আশেপাশে টিনের বেড়া দিয়ে ফেলেছে ইতিমধ্যে। এত কাজ সে কখন করলো? নিশ্চয় অনেক ভোরে উঠেছে ঘুম থেকে। তখনই ওর মনে পড়ল, কাল তো শেষ প্রহরে ঘুমিয়েছে সে। তাহলে শায়ের নিশ্চয় জেগেছিল। এত সব ভাবতে ভাবতে কলপারে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। বাইরে আসতেই সে দেখল শায়ের গামছা হাতে দাঁড়িয়ে আছে। পরী আসতেই শায়ের গামছা এগিয়ে দিল। পরীও নিয়ে মুখমণ্ডল মুছলে নিল। তখনই দুটো মেয়ের আগমন ঘটে সেখানে। চম্পা দৌড়ে এসে জিজ্ঞেস করে, শেহরান ভাই, আপনি নাকি বিয়ে করছেন? হুম, করছি। পরী আর কিছু জিজ্ঞেস করার আগেই তার চোখ গেল পরীর উপর। পরীও চম্পার চোখে চোখ রাখে। মেয়েটা বেশ শৌখিন মনে হলো পরীর। চোরগুলো বেনুনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া আর ঠোঁটে লিপস্টিক। বোঝাই যাচ্ছে মেয়েটা সাজগোজ করা পছন্দ করে। কিন্তু হঠাৎই মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই পিছনের মেয়েটি এগিয়ে এসে বলে, শেহরান ভাই, কত সুন্দর নতুন ভাবি, আসমানের চাঁদের মতন। তা কেমন আছো ভাই? মেলা দিন পরে আইলা। ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি আমি। চম্পা দৌড়ে চলে গেল। তা দেখে চামেলি হেসে বলল, আপায় কষ্ট পাইছে ভাই? তোমার লাইগা কত রুমাল সেলাই করছে, আর তুমি বিয়া কইরা আনলা। চামেলি হাসতে লাগলো। পরে অবাক হয়ে গেল, মেয়েটা কষ্টের কথা বলছে আবার হাসছে, আজব। শায়ের চামেলিকে ঘরে যেতে বলে নিজেও পরীকে নিয়ে ঘরে এলো। পরীর সামনে কি সব বলছিল। পরী এখন কি ভাববে? বড্ড সহজ সরল চামেলি। সব কথাতেই হাসে, সব কথাতেই হাসবে। সুখ দুঃখ সবকিছুতেই ওর হাসি থামে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরী এতক্ষণ ঘরের বাইরে ছোট্ট উঠোনে বসেছিল। এমনি এমনি নয়। খুসিনা ফুপু একগাদা মহিলাদের সঙ্গে পরীকে সাক্ষাৎ করাচ্ছে। বিরক্ত হলেও চুপ থাকতে হচ্ছে পরীর। ইচ্ছে করছে ছুটে ঘরে চলে যেতে, কিন্তু পারছে না। সন্ধ্যা হয়ে আসছে বিদায় খুসিনা পরীকে ঘরে যেতে বলল। ঘরে আসতে পরী দেখলো শায়ের ঘুমাচ্ছে। কাল রাতে একটু ঘুমাতে পারেনি সে, তাই সে দুপুরে খেয়ে ঘুমিয়েছে। এখন ওটার নাম গন্ধ নেই। পরী কি করবে ভেবে পাচ্ছে না। একটাই ঘর, তাই অন্য কোথাও যেতে পারছে না। তাই জলচৌকির উপর বসে রইল। রাতের খাবার খুসিনা ফুপু ওদের ঘরে এনে খাওয়ালো। তারপর তিনি চলে গেলেন। খাওয়ার পর পরীর শীত যেন তরতর করে বাড়ল। টিনের ঘরের ফাঁক দিয়ে নিশি এসে ঢুকছে। পরী তাড়াতাড়ি কম্বল গায়ে জড়াতেই চোখ পড়ল শায়ের দিকে। সে কালকের মতোই বসে আছে। পরী ভাবল, আজকেও এভাবে বসে থাকবে নাকি? এই শীতে এভাবে বসে থাকাটা ঠিক বলে মনে হলো না পরীর। তাই সে বলে, আজকেও কি এভাবে বসে থাকবেন নাকি? শায়ের বোধহয় অন্য কিছু ভাবছিল। তাই সে অপ্রস্তুত হয়ে বলল, হুম, বলছি ঘুমাবেন না? সারা রাত ওভাবে বসে থাকার চিন্তা করছেন নাকি? শায়ের বেখেয়ালি ভাবে বললে, ঘুমাবো কোথায়? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আপনার না সাহসী পুরুষ, তাহলে বউয়ের পাশে ঘুমাতে ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাবো কেন? ঘুমাতে কি কেউ ভয় পায়? দেখতেই তো পাচ্ছি ভয়ে কাঁপছেন। ভয়ে না, শীতে কাঁপছি। বলতে বলতে শায়ের অপর পাশ দিয়ে পালঙ্কেও উঠে বসে। পরী মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। রাত গভীর। ঘুমে মগ্ন পরী। শীতের মধ্যে কম্বলের উষ্ণতা বেশ লাগে পরীর। কিন্তু হঠাৎই ওর ঘুম ভেঙে হালকা হয়ে গেল। পরী অনুভব করছে কেউ ওর গায়ে হাত বিচরণ করছে, কিন্তু ও ঘুরতে পারছে না। শরীর এত ভারী হয়ে গেছে যে সে নড়তেও পারছে না। হাতটা যেন পরীর শাড়ির আঁচল টেনে ধরেছে। শাড়িটা জোরে টান দিতেই পরী যেন শক্তি ফিরে পেল। উঠে বসলো শয্যা ছেড়ে। এই শীতের মধ্য দিয়ে পরী ঘামতে লাগলো।
শাড়ির আঁচল টেনে গাম মুছল পরি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশে ফিরে তাকালো পরি। হারিকেন এখনো জ্বলে বিদায় সাহেরের ঘুমন্ত চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তার মনে হচ্ছে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কি ভয়ানক স্বপ্ন! পরি দ্রুত কম্বল ফেলে নেমে পড়ল। জগ থেকে পানি ঢেলে ডকডক করে খেয়ে নিল। এরপর কি আর ঘুমাতে পারবে সে? একবার ভাবলো জানালা খুলে বেলি ফুলের ঘ্রাণ নেবে, কিন্তু ফুপুর কথা মনে পড়তেই আর জানালা খোলা হলো না। এখন ওর পালঙ্কের দিকে এগুতে ভয় লাগছে। পরি তৎক্ষণাৎ নিজেকে শোধালো, পরি, তুই তো সাহসী। রূপালীর বাড়ি থেকেই আসার সময় কতগুলোকে একসঙ্গে পিটিয়েছিস। এই সামান্য বিষয়ে ভয়ের কি আছে? কিন্তু স্বপ্নটা বাবাচ্ছে পরীকে। আপনি এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? সম্মিত ফিরে এলো পরীর। তাকিয়ে দেখলো সায়ের জেগে গেছে। উঠে বসে পরীর দিকে তাকিয়ে আছে। পরী কম্পিত কণ্ঠে বলে, পানি খেতে এসেছিলাম। কথাটা বলে পরী দৃঢ় পায়ে এসে পালঙ্কে বসে। সায়ের বললে, আপনি মনে হয় কোনো খারাপ দুঃস্বপ্ন দেখেছেন, তাই না? খুবই খারাপ স্বপ্ন। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ুন। না, আঁতকে উঠে পড়ি। কেন? না মানে যদি স্বপ্নটা আবার দেখি? হাসলো সায়ের। পরী কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে কি সারা রাত জেগে থাকবেন আপনি? সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবেন না। কালকে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। মনটা ভালো হয়ে গেল পরীর। খুশিতে মনটা নেচে উঠল। সে হেসে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ সত্যি। এবার তো ঘুমান। পরী শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। পরীকে এপাশ ওপাশ করতে দেখে সায়ের বুঝলো পরী ঘুমায়নি। বাড়িতে যাওয়ার খুশিতে নাকি স্বপ্নের ভয়ে। সায়ের বলল, ছোটবেলায় আমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম, তখন মায়ের হাত ধরে ঘুমাতাম। আর কোনো খারাপ স্বপ্ন দেখতাম না। আমিও কি তাই করব এখন? করতে পারেন। তাহলে আপনার হাত দিন। হুম, দেওয়া যায়। আশেপাশে হারিকেন নেই এখন। অতীত মনে পড়তেই হেসে উঠল পরী। ইস, খুব বাজেভাবে পুড়িয়ে দিয়েছিল হাতটা। আর এখন সেই হাতটাই সারা জীবনের জন্য ধরতে হচ্ছে। পরে আলতো করে সায়রের হাতটা ধরে তারপর চোখ বন্ধ করে নেয়। সায়ের আনমনে বলে উঠল, আপনার হাসি সুন্দর। চোখ বন্ধ থাকা অবস্থাতেই পরি বলে, শুধুই সুন্দর? ভীষণ সুন্দর আপনার হাসি। আপনার থেকেও আপনার হাসি বেশি সুন্দর। পরি এবার জবাব দিল না। সে চুপচাপ শুয়ে রইল। সায়ের একটু চুপ থেকে আবার বলল, বাড়াবাড়ি রকমের সৌন্দর্যের চোখ ঝলসানো মায়া থাকে। ঝলসে যাবে চোখ, হৃদয় পূর্বে, তাও সে মাধুর্য থেকে চোখ ফেরানো যাবে না। যে আগুন সব জ্বালিয়ে দেয়, সে আগুনকে কজন ভালোবাসতে পারে বলুন? পরি এবার সায়রের হাত ছেড়ে অন্যদিক ফিরে শুয়ে রইল। সে বুঝতে পারছে পাশে থাকা মানুষটির মনের কথা। প্রথম দেখাতেই যে সে পরিতে বেঁধে গেছে। সে পরির সান্নিধ্য চায়, এটাও পরি বুঝেছে। পরির অনুমতি ব্যতীত সায়ের তাকে স্পর্শ করবে না, এটাও ওর জানা। তবুও কিসের এত দ্বন্দ্ব? কেন পরি সায়েরকে কিছু বলতে পারে না? সায়েরের প্রতি ওর যেন অদৃশ্য টান উপস্থাপনা করছে সৃষ্টিকর্তা। সেজন্য পরীর নিজেরও ইচ্ছে করে দুদণ্ড সায়েরের সাথে বসে কথা বলতে, কিন্তু কোনো এক আড়ষ্টতা জেগে ধরে ওকে। পাখি ডাকা ভোরে ঘুম ভাঙে পরীর। গায়ের কম্বল ফেলে উঠে বসে সে। সায়ের এখনো ঘুমাচ্ছে। পরী পাশ ফিরে তাকালো, এবং কিছুক্ষণ ধরে সে তাকিয়ে রইল। প্রশ্ন জাগছে ওর মনে। এতক্ষণ ধরে দেখছে কেন সেই মানুষটাকে? মনে ধরেছে নাকি? পরী কোথায় যেন শুনেছে, ভালোবাসলে সে যেমনই হোক না কেন তাকে দেখতে অসম্ভব ভালো লাগে। চোখ জুড়িয়ে দেখার আনন্দ অনেক। সেরকমই ভালো লাগছে পরীর। উঠতে গিয়েও পরী খেয়াল করে ওর আঁচল সায়রের পিঠের নিচে পর্যন্ত। আস্তে করে পরী টান দিল আঁচলটা, কিন্তু পারে না। আরেকটু জোরে টান দিতেই সায়ের চোখ মেলে তাকালো। ঘুম জড়ানো গলায় বলল, কোনো সমস্যা? পরক্ষণেই সে নিজেই বুঝে গেল। পরীকে সাহায্য করলো সে। পরি উঠে চলে গেল। বাইরে এখন সে যেতে পারবে, তাই পরি কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। আসার পথে কুসিনা ফুপু এসে হাজির। তিনি বললেন, নতুন বউ তুমি উইঠা পড়ছ? যাও গোসল কইরা একখানা ভালো কাপড় পইরা হো দেখি। আমার রান্দায় সাহায্য করো। মাথা নাড়ল পরি। ঘরে গিয়ে একটা কমলা রঙের শাড়ি নিয়ে কলপারে গিয়ে গোসল করে নিল। তারপর রান্নাঘরে খুসিনার কাছে গেল। খুসিনা রুটি বানাচ্ছে। পরি একটা পিঁড়িতে বসলো। খুসিনা বাটি দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে দিল পরীকে। এটা সে পারে, তাই পেঁয়াজ কাটছে পরি। এমন সময় চামেলি এলো সেখানে। বলল, নতুন ভাবে কি করো? পরি তাকালো চামেলির দিকে, মুচকি হেসে বলে, কাজ করি, তুমি আমাদের সাথে নাস্তা করে যেও। আচ্ছা, হাসলো চামেলি। খুসিনা পরীকে জিজ্ঞেস করে,
কি কি রান্না পারো নতুন বউ? আমি কিছুই রান্না করতে পারি না ফুপু। কুসিনা যেন আকাশ থেকে পড়ল। বলল, কও কি, এত বড় মাইয়া রান্না পারো না? আম্মা আমাকে রান্নাঘরে যেতে দেয় নাই। কাজের লোক আর আম্মাই সব করে। চামেলি অবাক হয়ে বলে, তুমগো বাড়িতে কামের মানুষ আছে নতুন ভাবি? তোমার বাপের অনেক টাকা বুঝি? পরি আবার হাসলো। তারপর বলল, আমার আব্বা ৪ গ্রামের জমিদার। আমি জমিদার কন্যা। রুটি সেকা বন্ধ করে দিল খুসিনা। শায়ের জমিদারের মেয়েকে বিয়ে করে এনেছে শুনে বেশ অবাক তিনি। হেরোনাকে কতবার বলেছে যেন চম্পার সাথে শায়ের বিয়ে দেয়। হেরোনা অনেক কথা শুনিয়েছে তাকে। এখন খুসিনাও কথা শোনাবে ভেবেই তিনি মনে মনে খুশি হলেন। বললেন, রান্দা শিখবা আমার থেকে? এখন বিয়ে হইছে, আর কয়দিন পর পোলাপান হইব। নিজের সংসার নিজেরই তো দেখতে হইব। ব্যাপাচাকা খেয়ে গেল পরি। এখনই বাচ্চা কাচ্চার কথা বলছে এই মহিলা। না জানে পরে আর কি কি বলবে কে জানে। ঘরে পাটি বিছিয়ে খেতে বসেছে শায়ের আর চামেলি। পরি খাবার বেড়ে দিচ্ছে। খুসিনার কথাতে সে খাবার বেড়ে দিচ্ছে। এই প্রথম সে এই খাবার বাড়ছে একজন স্ত্রী হিসেবে। চামেলি আর শায়ের খেতে বসেছে। সে পরীকে বলে, আপনি খাবেন না? আমি পরে খাবো ফুপুর সাথে, আপনারা খেয়ে নিন। শায়ের খাচ্ছে। চামেলি বলল, ভাই, তোমরা আইজ নতুন বাবিগো বাড়িতে যাইবা? শায়ের খেতে খেতে জবাব দিল, হুম, কিন্তু তোকে নিতে পারবো না। মুখটা কালো করে ফেলে চামেলি। সে তো যাবে বলেই কথাটা বলল, কিন্তু শায়ের আগেই বুঝে গেছে। পরি বলে, যাক না ও আমাদের সাথে। ও গেলে আপনাকে কথায় কথায় লজ্জিত হতে হবে। আগে ভালো করে কথা শিখুক, তারপর না হয় নিব। চামেলি কাঁদো কাঁদো গলায় বলে, কে কইছে আমি কথা পারি না? এই তো কথা বলতেছি। আমি খালি সুন্দর করে কথা কইতে পারি না, তাতে কি হইছে? আমার কি নেওয়া যায় না? সবাই কি সব পারে? নতুন ভাবিও তো রান্দা পারে না। তাইলে হ্যাঁ রে নিবা কেন? চামেলির বোকা বোকা কথায় জবাব দিল না শায়ের। এই মেয়েটা এমনই, কথা না বুঝে বলে ফেলে। পরি বলে, ঠিক আছে, তোমাকে আরেকদিন না হয় নিয়ে যাব। নতুন ভাবি, তুমি বাইরে কও না। কিছু না পারলে কি বিয়াও হয় না? তুমি তো রান্দা পারো না, তোমারও তো বিয়া হইছে। ফুপু তো কইল আর কয়দিন পর তোমাকেও পোলাপাইন হইব, তাহলে তো আমারও। কথা শেষ করতে পারল না চামেলি। শায়েরের কাশির শব্দে সে থেমে গেল। পরি স্তব্ধ হয়ে বসে আছে। শায়েরকে পানি দিতেও ভুলে গেছে সে। চামেলির কথায় শায়ের পরি দুজনেই হতভম্ব। চামেলি বলে, নতুন ভাবি পানি দাও বাইরে। পরি তাড়াতাড়ি পানি দিল শায়েরকে। পানি খেয়ে শায়ের রাগের দৃষ্টিতে তাকালো চামেলির দিকে। বলল, এত কথা তোকে কে বলতে বলেছে? একটু চুপ করে থাকতে পারিস না তুই? খাওয়া শেষ করে শায়ের চলে গেল। পরীর দিকে তাকানোর সাহস আর হলো না ওর। বোরখা পরে তৈরি পরি। বাড়ি যাওয়ার আনন্দ ওর, তাই তাড়াতাড়ি তৈরি হয়েছে। চামেলিকে ফেলে যাওয়া সম্ভব হলো না। সে কেঁদে অস্থির। হেরোনা মানা করলো না মেয়েকে, কেননা চামেলির কাছ থেকে শুনবে শায়েরের শ্বশুরবাড়ি কেমন। গাড়ি ভাড়া করেছে শায়ের। তাতে করে ৩ জন রওনা হলো। নূরনগর পৌঁছাতে দুপুর হয়ে গেল। নিজ বাড়িতে এসে ছুট লাগালো পরে। সবার আগে গেল মালার কাছে। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আম্মা? ভালো, তুই কেমন আছস? আপনাদের ছাড়া আমি ভালো নাই আম্মা। অনেক মনে পড়ে সবাইকে। মালা পরীর গালে হাত রেখে বললে, সব কিছু যেদিন আপন কইরা নিবি সেদিন দেখবি ওই বাড়িতেই তোর সব। জুম্মান দৌড়ে এলো পরীর কাছে। পরীকে দেখে সে খুব খুশি। পরী জুম্মানকে নিয়ে গেল রূপালীর কাছে। বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করলো। ওখানে বসেই হাসিতে মেতে উঠল। কুসুম দৌড়ে এসে বলে, পরী আপা, আপনি এইখানে? বড় আম্মা ডাকতাছে। মায়ের কাছে যেতেই একগাদা বকুনি খেতে হলো পরীকে। শায়েরকে কেন এখনো বৈঠকে একা ফেলে এসেছে সেজন্য। কোনো জ্ঞান বুদ্ধি কি ওর নেই নাকি? যথেষ্ট বড় হয়েছে সে, তবুও এমন ভুল করে কিভাবে? পরী মাথা নিচু করে সব শুনল। মালা নিজের কথা শেষ করে পরীকে নিজের ঘরে পাঠালেন। মন খারাপ করে ঘরে গেল পরী। শায়েরকে খেয়াল করল না। পরীকে এভাবে আসতে দেখে শায়ের বুঝল না যে কি হয়েছে। সে জিজ্ঞেস করে, বাড়িতে আসলেন মন ভালো করার জন্য, আর এসেই মন খারাপ করে বসে রইলেন কেন? আমার মন ভালো করানোর কেউ নাই। তাহলে মন ভালো হবে কিভাবে? আপনি বুঝলেন কিভাবে যে কেউ নেই? আমি বুঝি সব। আমি কি ছোট নাকি? ও, তাহলে তো যথেষ্ট বড়। বিয়েও হয়ে গেছে। কিন্তু জুম্মান তখনই এসে বলে, ওদের খেতে ডাকছে মালা। তাই আর কথা হলো না ওদের। নিচে নেমে গেল। খাওয়া শেষে মালা শায়েরকে ডাকলেন। তিনি বললেন, আমি জানি না বাবা তুমি কেমন। যতটুকু দেখেছি জেনেছি, খারাপ জানি নাই।
পরি আমার সবচাইতে আদরের মাইয়া। ওরে এতদিন অনেক কষ্টে আগলাইয়া রাখছি। অহন ও তোমার কাছে থাকবো। তুমি আমার মাইয়াটারে আগলাইয়া রাইখো। পরি এখনো জানে না বাইরের দুনিয়া কেমন। কোনোদিন বাইরে যায় নাই তো। ওরে তুমি সব বুঝাইবা। আমার মাইয়াটারে ভালো রাইখো। বলতে বলতে মালা চোখ মুছলেন। সায়ের মালাকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না। আপনার মেয়ে আমার দায়িত্ব। এখানে থাকাকালীন আমি যেমন আমার সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছি, তেমনি আপনার মেয়ের সব দায়িত্বও পালন করব। আপনি চিন্তা করবেন না। সায়রের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মালা। কখন কি করে বসে বোঝা অসম্ভব। রাগটাও একটু বেশি। সায়ের পরীকে সামলাতে পারবে কিনা এই চিন্তা মালার বেশি। কিন্তু সায়রের সাথে কথা বলে সে বুঝতে পারল সায়ের ঠিক পরীকে মানিয়ে নিতে পারবে। মালা চলে গেল। সায়ের সামনে পা বাড়াতেই দেখলো পরি দাঁড়িয়ে আছে। মুখটা এখনো গম্ভীর করে আছে। সায়ের কিছু জিজ্ঞেস করার আগেই পরি বলে ওঠে, আমি সত্যিই কি শুধু আপনার দায়িত্ব? আপনি আপনার কাজকে আর আমাকে এক নজরে দেখেন? না, আসলে আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। চলে গেল পরি। খুব রাগ হচ্ছে সায়রের ওপর। পরীকে দায়িত্ব মনে করে সে বিয়েটাকে ছেলে খেলা নাকি? পরীর কাছে তাই মনে হচ্ছে প্রথমে নৌশাদ তারপর শেখর। শেষমেশ সায়রের সাথে বিয়ে হলো। এটাকে তো খেলাই মনে হয়। সে ঠিক করলো সায়রের সাথে কথাই বলবে না। সায়ের বুঝলো পরি অভিমান করেছে। এখনই এত অভিমান, পরে আর কি হবে কে জানে। কিন্তু সে আর পরীর মন ভাঙাতে যেতে পারল না। কিন্তু সে আর পরীর মান ভাঙাতে যেতে পারল না, কারণ আফতাব তাকে ডেকেছে। সন্ধ্যার পর ঘরে ফিরল সায়ের, কিন্তু পরী নেই। দীর্ঘশ্বাস ফেলে সায়ের ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পরী, আকাশের দিকে তাকিয়ে বিন্দুকে খুঁজছে। বিন্দুই একদিন বলেছিল যে মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। তাই পরী এসেছে বিন্দুর সাথে কথা বলতে। তুই থাকলে খুব ভালো হতো বিন্দু। আজ তুই নেই বিন্দু, কিন্তু তোর মা যে এখনো তোকে ভালোবাসে। সোনা আপা তার ভালোবাসা পেয়েছে, রূপা আপা পায়নি। কিন্তু সিরাজ ভাইয়ের ভালোবাসা সত্যি। আর আপাকে দেখ, আর আমাকে দেখ, একজনের দায়িত্ব আমি। ওই সুখান পাগলটাও ভালোবাসা বুঝে। কত গভীর ওর ভালোবাসা। আমার কপাল খারাপ বিন্দু। জ্বলন্ত তারাগুলোর দিকে তাকিয়ে হাসল পরি। বিন্দুকে খুব মনে পড়ছে। কিন্তু ওই বিন্দু এখন ধরা-ছোঁয়ার বাইরে। চাদর ছাড়া ছাদে কেন এসেছেন আপনি? ঠান্ডা লাগছে না? শায়রের গলার আওয়াজ চিনল পরি, তাই পিছনে ফিরে তাকালো না। পরি ওভাবেই বলল, এই দায়িত্বটা আপনার নিতে হবে না। পরীর অভিমান যে গাঢ় হয়েছে তা বেশ বুঝতে পারছে শায়ের। সে পরীর পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব তো স্বামীর নিতেই হয়। শুধুই সুখ নয়, ভালোবাসার দায়িত্বও কিন্তু নিতে হয়। আপনি কোন দায়িত্বের কথা বলছেন বুঝলাম না। পরীর জবাব না পেয়ে শায়ের বলতে শুরু করলো, আমি আপনাকে প্রথম কবে দেখেছি জানেন? হয়তো জানেন বিয়ের দিন। না, আমি আপনাকে প্রথম দেখেছি সম্পানের নৌকায়। বাইরে দাঁড়িয়ে বিচ্ছি, আর আপনি ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। আমিও ভিতরে গেলাম। আপনি তখন ঘোমটা টেনে বসেছিলেন। নেকাব পরেননি। আপনার খেয়াল ছিল না যে আপনার মুখ বরাবর আয়না গাঁথা ছিল নৌকার ছইয়ের ভিতরে। সেখানে স্পষ্ট আপনার মুখটা আমি দেখেছিলাম। আপনি এমন একজন নারী যাকে ফেরানোর সাধ্য কারণ নেই। আপনাকে দেখে যদি কোনো পুরুষ প্রেমে না পড়ে, তাহলে সবচেয়ে বড় পাপী সে। আমি সেই পাপ কি করে করি? কিন্তু আমার কাছে আপনি সম্পূর্ণ নিষিদ্ধ। আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা বেশি আকৃষ্ট হই। তবুও আপনার থেকে দূরে থাকতে চেয়েছি সবসময়। আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাৎ। কোথায় রাজকন্যা আর কোথায় রাজার বাগানের সামান্য মালী। এই দ্বন্দ্ব আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু নিয়তি দেখুন, আমি কখনোই এটা ভাবিনি যে আমার ভাগ্যে আপনি আছেন। আকাশের থেকে দৃষ্টি সরিয়ে শায়ের দিকে তাকালো পরী। কিন্তু শায়ের তখনও আকাশের দিকেই তাকিয়ে আছে। পরীর জবাব না পেয়ে শায়ের আবার বলল, আমি আপনার বড় বোনকে দেখিনি, আর তার ভালোবাসার মানুষকেও দেখিনি। সুখান পাগল আর তার বউয়ের ভালোবাসাও দেখিনি। আর রইল সিরাজ ভাইয়ের কথা। সে চলে যাওয়ার পরই কিন্তু আপনাদের বাড়িতে আমি প্রথম আসি। মূলত সিরাজ ভাইয়ের জায়গাটা আমাকে দেওয়া হয়েছে। ওদের ভালোবাসা আমি বুঝবো কিভাবে? তবে সম্পান বিন্দুর ভালোবাসার সাক্ষী আমি নিজেও। আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে পরীর দিকে তাকালো শায়ের। পৃথিবীতে কেউ কারোর মতো করে ভালোবাসতে পারে না। তাহলে সব ভালোবাসার পরিণতিও যে একই হতো। নিজ স্থান থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসতে হয়। সে ভালোবাসার মাধুর্য থাকে অন্যরকম।
এখন আপনিই বলুন, ওদের মতো ভালোবাসা চাই নাকি আপনার স্বামীর ব্যক্তিগত ভালোবাসা চাই, কোনটা? দ্বিধায় পড়ে গেল পরী। কি উত্তর দিবে বুঝতে পারল না। চেয়েও পরী কঠোর হতে পারছে না। যেই মেয়েটা অধিকতর সাহসী, রন্ধ্রে রন্ধ্রে তার মিশে আছে রাগ। আজ সেই মেয়েটির রাগ উধাও, সাহসও হারিয়ে গেছে যেন। ভালোবাসা মানুষের দুর্বলতা। ভালোবাসলে মানুষ কোনো না কোনো কারণে ভয় পাবেই। সেই ভয়টা পরীও পাচ্ছে। কিন্তু কিসের ভয়? হারিয়ে ফেলার নাকি অন্য কিছু? বুঝে উঠতে পারে না পরী। সে নির্দ্বিধায় সায়রের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা এই মুহূর্তে পরী পড়তে অক্ষম। তাই বেশিক্ষণ দাঁড়াতে চাইল না সে। ঘুরে হাঁটা ধরতেই সারের আঁচলে সজোরে টান পড়তেই সে দাঁড়িয়ে গেল। পিছন ফিরে তাকাতেই সায়ের বলল, আমার প্রশ্ন উত্তর দিবেন না? পরী এবার ঘুরে দাঁড়ালো। সায়রের দিকে এগুতে এগুতে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি ওদের কাহিনীগুলো বুঝি। এর বেশি কিছু জানা নেই আমার। পড়ালেখা শেখানোর শিক্ষক থাকলে ভালোবাসা শেখানোর শিক্ষক কিন্তু নেই। ভালোবাসার শিক্ষক থাকে না, দুজনের মধ্যে তৈরি করতে হয়। তাহলেই ভালোবাসার মানে বুঝবেন। পরী শায়েরের আরেকটু কাছে আসলো। অন্ধকারের আবছা আলোতে চোখ রাখলো শায়েরের চোখে। বলল, তাই? তাহলে দুজনের মধ্যে ভালোবাসাটা তৈরি কিভাবে করা যায় বলুন তো? শায়ের এবার থামলো। এবার একটু বেশিই বলছে সে। ঠান্ডাও লাগছে। সে নিজেও চাদর আনেনি। তাই সে বলল, আজকে প্রয়োজনের তুলনায় বেশি শিখে ফেলেছেন। বাকিটা অন্য একদিন শিখাবো। শায়ের চলে আসতে গিয়ে থেমে গেল। পিছন ফিরে বলল, হাত ধরার অনুমতি দিবেন নাকি আঁচল ধরে টেনে নিয়ে যাব? মৃদু হাসে পড়ে। কোলে তুলে নিয়ে গেলে মন্দ হয় না। কাল বিলম্ব না করে চোখের পলকেই সে পরীকে কোলে তুলে নিল। পরী ভেবেছিল শায়ের তাকে কোলে নিবে না, কিন্তু সে পরীকে বিস্মিত করে দিয়েছে। পরী আজ শাড়ি পাল্টে নিজের ঘাগরা পরেছে। শাড়ি পরার তেমন অভ্যাস নেই তার। তাই আপাতত বাড়িতে এটাই পরুক। শীত নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে আসছে বিদায়। পরী শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে চোখটা বন্ধ করে ফেলে, যাতে শায়ের বুঝতে পারে পরী ঘুমিয়ে গেছে। কিন্তু চতুর পরী জানে না যে তার স্বামী তার থেকেও কম নয়। সব বুঝেও না বোঝার ভান ধরে শায়ের শুয়ে পড়ল। বেলি ফুলের সুবাসে চোখ মেলে তাকালো পরী। একটু আগেও তো ফুলের ঘ্রাণ পায়নি সে। এখন কোথা থেকে আসলো? ওপাশ ফিরতেই দেখলো শায়ের ফুলগুলোকে নেড়েচেড়ে দেখছে। নিজের অজান্তেই পরী ধরা দিয়ে বলে, ফুল কোথা থেকে আনলেন? আপনি ঘুমাননি? একটু আগেই তো দেখলাম ঘুমাচ্ছেন। ওই আর কি, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম। দেখি ফুলগুলো। পরী হাত বাড়াতেই শায়ের হাতটা সরিয়ে নিয়ে বলে, দেওয়া যাবে না। পরী এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে, মালি সাহেব, আমার রাজ্যে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে যে। আপনার একটাই কাজ, আমার বাগানের ফুলগুলো ফোটানো। কাজ ঠিকমতো করতে পারলেই পুরস্কার পাবেন। তাই নাকি? তা পুরস্কারটা কি? সময় হলে জানতে পারবেন মালি সাহেব। যথা আজ্ঞা রাজকুমারী। পরী হাসল। শায়ের তাকিয়ে রইল পরীর দিকে। কপালে কিঞ্চিত বাজ ফেলে পরী বলে, ওভাবে দেখছেন কেন? আপনার সাহস তো কম নয়। এর শাস্তি কি হতে পারে জানেন? প্রশ্নের জবাবে শায়ের হাত বাড়ালো পরীর দিকে। গাল গলিয়ে গাড়ে হাত দিয়ে কাছে টেনে আনে পরীকে। গভীরভাবে প্রেয়সীর কপালে উষ্ঠ ছুঁয়ে দেয় বলে, শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড হলেও আমি মাথা পেতে নিব পরিজান। ঈষৎ কেঁপে উঠল পরীর সর্বাঙ্গ। কর্ণকুহরে পরিজান শব্দটি বারবার বাজতে লাগলো। এই ডাকেও যেন মাদকতা আছে। আফিমের মতো নেশালো। আফিমের নেশা কেটে গেলেও এই নেশা যেন কাটবার নয়। নিজের অর্ধাঙ্গিনীকে এইভাবে চেয়ে থাকতে দেখে শায়ের হাসে, বলে, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এবার কি শাস্তি দিবেন বলুন? আগের ন্যায় পরীকে তাকিয়ে থাকতে দেখে সে বলে, শাস্তিটা কি দিবেন ভাবতে থাকুন, আমি ঘুমাই। উষার আলো ফুটতেই চারদিক ঝলমল করে ওঠে। গাছে পাতা জমে থাকা শিশির বিন্দু চিকচিক করে উঠল। সূর্য রশ্মিতে মেঘপুঞ্জের রূপবত্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। শিশির ভেজা পথ পেরিয়ে মানুষ যাচ্ছে নিজ গন্তব্যে। শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে। দিনের বেলাতে তেমন শীত না লাগলেও রাতে শীত বাড়ে। চাষিরা দলে দলে শীতের ফসল ঘরে তুলছে। তাদের খুশি যেন আর ধরে না। বন্যার পর যেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তা এখন কিছুটা রয়ে গেছে। এবারের ফসলে বোধহয় তা মিটবে। সূর্যের আলোতে ঝলমল করছে জমিদার বাড়ির আঙ্গিনা। তখনই সেখানে আগমন ঘটে শেখরের। শায়েরই প্রথম দেখে। সে কিছুটা ঘাবড়ে গেল শেখরকে দেখে, কেননা তার হাতে মাথায় ব্যান্ডেজ করা, সারা মুখেও অসংখ্য দাগ স্পষ্ট। শেখর শায়েরের সাথে কোনো কথা না বলে বৈঠকে গিয়ে হাজির হয়। আফতাব আর আখির বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
শেখরকে আসতে দেখে আফতাব প্রচন্ড রেগে গেলেন। বললেন, তুমি এখানে কি চাই? তোমার সাহস তো কম না, এত কিছু করে আবার এখানে এসেছো? মুহূর্তেই বাড়ির সকলে জেনে গেল শেখরের আসার কথা। মালা জেসমিন ছুটে গেলেন বৈঠকে। পরি, কুসুম আর জুম্মান দরজার আড়ালে কান পেতে রইল। শেখর সবার কাছে বলার অনুমতি চাইছে। আফতাব শুনতে চাইলেন। তিনিও দেখতে চান ছেলেটা কি বলে। শেখর বড় একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, বিয়ের দিন রওনা হওয়ার আগে খবর পেলাম আমার ছোট বোনকে কেউ অপহরণ করেছে। কি করব বুঝতে পারছিলাম না। পুলিশকেও জানাতে পারিনি, যদি আমার বোনের কোনো ক্ষতি করে দেয়। আমার পরিবারের সবাইকেই অপহরণকারীর একটা জায়গায় যেতে বলে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনায় ওই দিন সবাই আহত হই। হঠাৎই কি হয়ে গেল বুঝিনি। পরে পুলিশই আমার বোনকে উদ্ধার করে। এর পিছনে ছিল আমার বন্ধু নাইম। ওই এই জঘন্য কাজটা করেছে। আফতাব জিজ্ঞেস করলো, সে কেন এরকম করবে? তুমি মিথ্যে বলতেছ। আমি সত্যি বলছি। নাইমকে পুলিশে দেওয়া হয়েছে। নাইম নিজের মুখে সব স্বীকার করেছে। বিশ্বাস না হলে আপনি খোঁজ নিতে পারেন। নাইমের এরকম করার কারণ, সে পরীকে পছন্দ করত। আচ্ছা দেখবো, যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে কঠিন শাস্তি পাবে তুমি। শেখর মাথা নেড়ে বলে, ঠিক আছে। তাহলে কি এবার বিয়েটা হচ্ছে? সায়েরা নড়ে চড়ে দাঁড়ালো। তার সামনে তার স্ত্রীকে বিয়ে করার কথা বলছে, তা মানতে পারছে না সে। আফতাব বলল, সে কথা ভুলে যাও, কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। শেখর অবাক হয়ে বলল, কি বলছেন এসব? পরীর বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে? আপনি আমাকে কথা দিয়েছেন পরীকে আমার হাতে তুলে দিবেন। শোনো, তোমার জন্য আমি আমার সম্মান হারাতে বসেছিলাম। অনেক কষ্ট করে সব ঠিক করেছি। এখন বিয়ে হয়ে গেছে, তুমি যেতে পারো। এবার শেখর রেগে আগুন। সে আফতাবের সাথে দু এক কথায় ঝগড়া বাঁধিয়ে ফেলল। সায়ের আর ওখানে থাকলো না, অন্দরে চলে গেল। শেখরের কথাগুলো বিষের মতো লাগছে। সায়েরকে ঘরে যেতে দেখে পরিও পিছু পিছু ঘরে গেল। সায়েরকে চিন্তিত দেখে বলল, আপনি শুধু শুধু চিন্তিত হচ্ছেন। আমি কোনো কারণে চিন্তিত নই। তাহলে এভাবে চলে এলেন যে? ওই ছেলেটা বারবার আপনাকে বিয়ে করবে বলছে। তাছাড়া ওর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। আমার ওকে ভালো লাগছে না। মৃদু হাসল পরি। সায়রের জ্বলছে। এত খুশি লাগছে পরির। ওকে হাসতে দেখে সায়র রুষ্ট চিত্তে বলে, আপনি হাসছেন? পরি সায়রের কাছে এসে দাঁড়িয়ে বলে, তো কি হয়েছে? আমার তো আর বিয়ে হচ্ছে না তার সাথে। আমি ওর মুখে আপনার নাম সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার শুনতে হবে না, আমিই যাই, গিয়ে শুনে আসি। পরীর হাত টেনে ধরে সায়ের। টানের ফলে পরী সায়েরের একদম কাছে চলে আসে। দেখে মনে হচ্ছে তার স্বামী মনক্ষুণ্ণ হচ্ছে। ওই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মালি সাহেব, আপনার বউকে কেউ নিয়ে যেতে পারবে না। আপনার কাছ থেকে তো নয়ই। পরীকে পালঙ্কে বসিয়ে সায়ের নিজেও ওর পাশে বসলো। পরী জিজ্ঞেস করলো, আচ্ছা ওই ছেলেটা এমন করলো কেন? বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলো? যদি মরে যেত ছেলেটা। আপনাকে পছন্দ করে ছেলেটা আসামিদের খাতায় নাম লিখিয়েছে, যেখানে তার ডাক্তার হওয়ার কথা ছিল। সত্যিকারের ভালোবাসা কখনোই মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, বরং একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসে। পরী সায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। মুহূর্তটা বেশ লাগছে পরীর কাছে। অনেকগুলো হাত পেরিয়ে পরী এক বিশ্বাসী হাত পেয়েছে। হোক না সে নিম্নবিত্ত ছেলে, কিন্তু তার ভালোবাসায় তো কোনো খাদ নেই। ভালোবাসাটা সত্যি হলে নুন পান্তা খেয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। সায়েরের সাথেই অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। কোনো নিকষ কালো মেঘের ছায়া যেন কখনোই না আসে। কিন্তু নাইম নামের ছেলেটা একটু বেশিই করছে বলে মনে হলো পরীর। ভালোবাসা তো আর প্রতিযোগিতা নয় যে জোর করে হলেও তাকে পেতে হবে। তাহলে কেন ছেলেটা এমন করে বসলো? এখন এর জন্য কতদিন জেলে থাকতে হবে কে জানে। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে চম্পা। তার প্রিয় ব্যক্তিকে যখন দেওয়ার অধিকার নেই, তাহলে এসব রেখে কি হবে? খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল। সেলাইয়ের প্রতিটি ফুরে ছিল নিত্য নতুন অনুভূতি গাথা, যা সে শায়ের নামক পুরুষটির জন্য রেখেছিল। কিন্তু সেই পুরুষটি আজ অন্য কারোর দখলে। অন্য কারোর হাসিতে সে তৃপ্তি পায়, অন্য কাউকে নিয়ে ভাবে। আগে যদি জানতো এই পুরুষটি তার হবে না, তাহলে কোনো অনুভূতি সে জমিয়ে রাখতো না, দিত না এই পাষাণ পুরুষকে মন। শায়ের পরীকে বিয়ে না করলেও হেরোনা কিছুতেই শায়েরের কাছে চম্পাকে বিয়ে দিতেন না। দেখতে শুনতে তো মেয়েটা কম নয়। কোমর ছড়ানো ঘন কালো চুল, ডাগর জাগর চোখ, কি সুন্দর চেহারা। এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এতিম ছেলের কাছে কেন বিয়ে দিবেন? তার মেয়ে তিনি আরো বড় করে বিয়ে দিবেন। তবে যখন সে শুনেছে শায়ের জমিদারের মেয়ে বিয়ে করে গড়ে তুলেছে,
তখন থেকেই হিংসেয় জ্বলে যাচ্ছে। রূপবতী পরীকেও তার সহ্য হচ্ছে না। তাই তিনি খুসিনার সাথেও তেমন কথা বললেন না। কেননা খুসিনা খুব বড়াই করেন পরীকে নিয়ে। হেরোনার মেয়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়েকে গড়ে তুলেছেন শায়ের। এজন্য দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা। চামেলি মাটিতে পা ছড়িয়ে বসে বোনের কাণ্ড দেখতেছে। সে ভালোবাসার অর্থ বুঝে না বলেই বোনের কষ্ট বুঝতে ব্যর্থ। তাই চেয়ে চেয়ে দেখছে শুধু। পরীদের বাড়ি থেকে এসে অনেক গল্পই বলেছে পরীর বাড়ির সম্পর্কে। চম্পা শুধু শুনেছে। বারান্দার মাটির তৈরি সিঁড়িতে চম্পা আর বারান্দায় মেঝেতে চামেলি বসে আছে। পরী সেখানে আসতেই চামেলি খুশি হলো। তবে চম্পা পরীর উপস্থিতি পেয়েও নিজের কাজ করতে লাগলো। পরী কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামেলিকে বলল, ঘরে একা একা লাগছিল, তাই তোমার কাছেই ফুপু পাঠালেন। চামেলির বদলে চম্পা বলে, কেন সেহেরান ভাই নাই? না, উনি তো বাজারে গেছে, আসতে দেরি হবে। পরীর মুখে উনি শব্দটা শুনে মৃদু হাসলো চম্পা। চামেলি উঠে এসে পরীর হাত টেনে ধরে ঘরে নিয়ে গেল। পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসলো। তারপর বলল, নতুন ভাবি, আপার লগে কথা কইও না, আপার মন ভালো না। দেখো না সেহারান ভাইয়ের লাইগা রুমাল বানাইছে, এখন আবার খুলতাছে। ওনার জন্য রুমাল বানাইছে কেন? পরে বুঝেও না বুঝার ভান করলো, যাতে চামেলি সব কথা বলে। আর কইও না নতুন ভাবি, কুসিনা ফুফু মারে কত্ত কইলো সেহারান ভাইয়ের লগে আবার বিয়া দিতে, কিন্তু মা তো রাজি ইন হয় না। আপা সেই আশায় রুমাল বানাইলো, কিন্তু দেহ শেষমেশ তোমারে বিয়া কইরা আনলো। যদি আপার লগে বিয়া হইতো, তাইলে কি তোমার মতো সুন্দর ভাবি পাইতাম? খিলখিল করে হেসে উঠল চামেলি। পরে আগেই বুঝেছিল চম্পা শায়েরকে পছন্দ করে, কিন্তু পুরোপুরি সব সে জানে না। যদি হেরানার মত থাকতো তাহলে হয়তো পরীর জায়গায় চম্পা থাকতো। পরে সারা ঘরে চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টার টানানো। পরে জিজ্ঞেস করে, এইসব কার ছবি? চামেলি যেন আকাশ থেকে পড়ল। মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, হ্যাঁ রে, চিনো না তুমি? সালমান শাহ, অনেক বড় নায়ক। হ্যাঁ। নায়ক? পরি ঠিক বুঝল না। ঘরবন্দি থাকতে এসবের সাথে পরিচিত না সে, তাই বিখ্যাত নায়ককে চিনতে পারল না। চামেলি আবার বলল, হ, নতুন ভাবি, আমি আর আপা প্রতিদিনই সন্ধ্যার সময় টুনিগো বাড়িতে যাইয়া টেলিভিশন দেখি। তুমি দেখবা? না, আমি দেখব না, রাতের বেলা ফুপু বের হতে বারণ করেছে। ও, তুমি তো নতুন বউ। আহ, আমরা তোমাগো ঘরে যাই, দেহি সেহারান ভাই আইছে নাকি। চামেলি গান ধরল, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। চামেলি নাচতে নাচতে যেতে লাগলো আর পরি হেঁটে হেঁটে। মেয়েটার দুরন্তপনা দেখতে ভালোই লাগে পরীর, কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে শাহের। পরি মাগরিবের নামাজ শেষ করে বসেছিল। একাই ছিল সে। ফুপু পাশের বাড়িতে খোঁজ গল্প করতে গেছেন। চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছে। পরি ঘরে সম্পূর্ণ একা। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে পরি দরজা খুলল। শায়ের পাশ কাটিয়ে ভিতরে ঢুকলো। পরি খেয়াল করেছে আসার পর থেকে শায়ের কেমন যেন আচরণ করছে। পরির থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কোনো কারণে শায়ের এরকম করছে পরি তা ভেবে পাচ্ছে না। এতে খারাপ লাগছে পরির। কেননা এই পুরুষটিকে যে তার ভীষণ মনে ধরেছে। সেই প্রথম যেদিন সম্পানের নৌকাতে দেখা হয়েছিল সেদিন থেকেই শায়েরের কথাগুলো শ্রুতিমধুর মনে হতো পরীর কাছে। এত সুন্দর আর গুছিয়ে বোধহয় কেউ কথা বলতে পারে না। ক্ষণে ক্ষণেই যখন পুরুষটির সাথে দেখা হতো তখনই সে আবারও পরীকে মুগ্ধ করত। আর আজ সেই পুরুষই পরীর স্বামী। স্বামীর অবহেলা তো প্রতিটি নারীকেই ব্যথিত করে, সেজন্য পরীর মনটাও ভীষণ ব্যথিত। কাল থেকে শায়ের কোনো কথা বলেনি পরীর সাথে। পরী কিছু জিজ্ঞেস করলে জবাব দিয়েছে শুধু। এর বাইরে একটা কথাও সে বলেনি। পরনের পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরেছে শায়ের। পরী তাকিয়ে আছে শায়েরের দিকে। নিজেকে পরিপাটি করে পিছন ফিরতেই পরীর চোখে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল সে। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই পরী বলে উঠল, কোথায় যাচ্ছেন? শায়ের না তাকিয়ে জবাব দিল, কাজ আছে। আমাকে একা রেখে যাবেন না। থমকে দাঁড়ালো শায়ের। পিছন ফিরে বলল, কেন, ফুপু নেই? পাশের বাড়িতে গেছে। আপনি একা থাকতে ভয় পান? পরী কয়েক কদম এগিয়ে এলো। শায়েরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে। তখন মানুষ সূক্ষ্ম একটা হৃদয় খোঁজে, তার হৃদয়কে বাঁধার জন্য। একাকিত্ব দূর করতে চায়। বয়ের থেকে মানুষের একাকিত্বের বেশি ভোগে। আপনি কি আমার একাকিত্ব বুঝেননি? এবারও পরীর চোখে চোখ রাখল না শায়ের। তবে চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে। নিজেকে সংযত করে শায়ের চলে গেল। বাইরে গেল না। পরী বলল, কিছু বলবেন না?
এবার সাহের মুখ খুলল, কণ্ঠে গম্ভীর্যতা এনে বলল, আমার জন্য একাকিত্ব বুক করতে হবে না আপনাকে। যেখানে আমি আপনার যোগ্য নই, সেখানে আমার জন্য আপনি নিজেকে দুর্বল করবেন না। যদি কখনো আফসোস হয়, তাহলে বলবেন, আমি সরে যাব আপনার পথ থেকে। পরীর মন জানান দিল, সায়ের কিছু শুনেছে। তাহলে কি রূপালীর বলা কথা সায়ের শুনেছে? তাই হবে, না হলে সায়রার এত পরিবর্তন হতো না। বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে। সায়ের ছোট ঘরের ছেলে, পরীর যোগ্য না, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছে, এমন কি অনেক আফসোস করেছিল। কিন্তু পরী তখন একটা জবাব দিয়েছিল, যদি টাকা পয়সায় সুখ দিত, তাহলে তুমি কেন সুখী হলে না আপা? রূপালী তারপর আর একটা কথাও বলেনি। সায়ের বোধহয় অর্ধেক কথা শুনেই এসব বলছে। আমার মনের পথে যে একবার আসে, তার ফিরে যাওয়ার পথ নেই। আপনি ফিরবেন কিভাবে? সায়ের জবাব দিল না। পরীর সঙ্গে বেশিক্ষণ কথা বললে নিজেকে সংযত রাখা অসম্ভব। তাই পরীর থেকে সরে গিয়ে পালঙ্কে বসল। পরী এগোলো না সায়েরের দিকে। সে ভাবল, রূপালীর মাথা খারাপ বলে কি সায়েরকেও মাথা খারাপ করতে হবে নাকি? রূপালী সব সময় পরীর সুখ চেয়েছে বিধায় এসব বলেছে। পরী তখন ভেবেছে সে নিজের সুখকে দেখিয়ে দেবে বোনকে। কিন্তু সায়ের নিজেই তো বুঝতেছে না কিছু। পরী এগিয়ে গেল জানালার দিকে। হাত বাড়িয়ে খুলে দিল জানালা। হুড়মুড়িয়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকলো। পরী পিছন ফিরে সায়েরের দিকে তাকালো। শুয়ে আছে সায়ের। অস্থির চিত্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে, আবার জানালা দিয়ে বাইরে তাকালো। এশার নামাজ পড়ে শুয়ে পড়ল পরী। সায়ের আগেই ঘুমিয়ে গেছে। ফুপু বলে গিয়েছে সায়ের এলে যাতে ওরা খেয়ে শুয়ে পড়ে। তার আসতে দেরি হবে। পরীর খাওয়ার জন্য সায়েরকে ডাকলো না, বরং নিজেও খেলো না। অর্ধেক রাত কাটলো এপাশ ওপাশ করে। সকালে সায়ের আগে ঘুম থেকে ওঠে। কালকে সে একটা কাজ জোগাড় করেছে। গ্রামের মাতব্বর সায়েরকে বেশ পছন্দ করেন। তিনিই তার আড়তে কাজ করতে বলেছেন সায়েরকে। আজকে সেখানেই যাবে সায়ের। পরেও উঠে ফুপুর কাছে গেল। কাজ না পারলেও কিছু কিছু সাহায্য করে সে। রান্নাঘরে ছিল পরী। তখনই একজন বৃদ্ধ মহিলা এলেন আজহারি করতে করতে। কুসিনা দৌড়ে গেলেন উঠোনে, আর পরী বসে রইল। মহিলাটি চিৎকার করে বলতে লাগলেন, শেহরান কই, ওর বউ কই? সায়েরও সেখানে গেল। বাড়ির সকলে উপস্থিত। মহিলাটি কাঁদছে আর বলছে, হ্যাঁ রে শেহরান, কোন অপায়া মাইয়া ঘরে তুললি, যে কিনা আমার পোলাডারে খাইয়া দিল। কথাটা বুঝলো না সায়ের, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে চাচি? কি হয় নাই ক? তোরে আর তোর বউরে আইনা আমার পোলাটা মইরা গেল। অলক্ষী মাইয়া আইতেই আমার পোলা খাইল। তুই থাকবি কেমনে? তোরও খাইব দেখিস। সায়েরের মনে পড়ল এই চাচির ছেলের গাড়ি করে পরীকে প্রথমে এই বাড়িতে এনেছে। ছেলেটা মারা গেছে। সে বলে, আপনার ছেলে মারা গেছে কখন? কাইল রাইতে বালাপোলা ঘুমাইল, সকালে আর উঠল না। অহন বউ পোলাপান খাইব কি? সব তোর বউর লাইগা হইছে, অলক্ষী। এই সংসার টিকবো না শেহরান, টিকবো না। সায়ের দমকে মহিলাটিকে বের করে দিলেন। অতঃপর নিজের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে পরী। ছলছল নয়নে সে সায়েরের দিকে তাকিয়ে আছে। তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতর চলে গেল। সায়ের বুঝে গেল এতক্ষণ সব কথাই পরীর কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরল। পরী কাঁদছে দেখে ওকে নিজের বুকে জড়িয়ে নিল সে।